নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস জীবন স্বাদ। আজ পড়ব উপন্যাসটির শেষ পর্ব। সুখে থাক মা, শান্তিতে থাক। আমি তোর হতভাগ্য পাষণ্ড মামা, কত জুলুম করেছি তোর ওপর, কত কষ্ট দিয়েছি। তবে এটুকু মনে জানিস, যা করেছি বুদ্ধির ভুলে করেছি। কিন্তু তুই আমার মেয়ে নয়, ভাগ্নি, এ কথা কোনো দিন মনে করিনি। মল্লিকা বুঝতে পারে না। মল্লিকা দিশেহারা হয়ে এই ভাবাবেগের অর্থ খোঁজে। এ কি তার চির অভিনেতা মামার এক নতুন অভিনয়, নিখুঁত নিপুণ, নাকি হাজার মাইল পথ পাড়ি দিয়ে আর অসম্ভবকে সম্ভব করার সন্ধান করে করে শুধু তার পালানো ভাগ্নিকে আশীর্বাদ করতে এসেছে আরামকুঞ্জর প্রোপাইটার এন.কে চ্যাটার্জি? সেই আশীর্বাদটুকু দিয়েই আবার ফিরে চলে যাবে সেই হাজার মাইল ভেঙে? কোনো উদ্দেশ্য সিদ্ধি নয়, কোনো হিংস্র প্রতিশোধ নয়, অতীত কলঙ্কের ফাঁস করে দিয়ে টাকা আদায়ের চেষ্টা নয়, কিছুই নয়। এই যে বাবাজি, তাড়াতাড়ি চোখের শেষ আর্দ্রতাটুকু কোটের হাতায় নিশ্চিহ্ন করে চাটুজ্জে বলে, কী বলে যে তোমায় আশীর্বাদ করব? ভালো ভালো কথা তেমন জানি না, তাই শুধু বলছি তুমি সুখী হও। দেবতা তুমি, অধিকার কি বলবো। প্রভাত থতমত খায়, হতভম্ব হয়। এ কি, জগতের যত বিস্ময় সবই কি আজ প্রভাতের জন্যেই অপেক্ষা করছিল? শানিত ছোড়ার বদলে আশীর্বাদ শান্তি বাড়ি। কিং কর্তব্য বিমূঢ় প্রভাত আর কিছু না ভেবে পেয়ে হঠাৎ হেঁট হয়ে চাটুজ্জের পায়ের ধুলো নেয়, ঠিক যেমন নেয় ভদ্র জামাইরা বাড়িতে শ্বশুর সম্পর্কেও কেউ বেড়াতে এলে। চাটুজ্জেও ঠিক ভদ্র শ্বশুরের মতোই বলে, থাক থাক, দীর্ঘজীবী হও। মল্লিকা মাকে তাই বলছিলাম, অনেক জন্মের পুণ্যে দেবতার দেখা পেয়েছিলি, তাই তোরে গেলি, নরক থেকে ত্রাণ পেলি, স্বর্গ থেকে তোর বাবা মা আজ তোদের শত আশীর্বাদ করছে। তোমাকে আর কি বলবো বলো, পাণ্ডববর্জিত দেশে পড়েছিলাম, সৎপাত্রে মেয়েটার বিয়ে হয়তো জীবনেও দিতে পারতাম না। দেখে গেলাম, বড় শান্তি পেয়ে গেলাম। তবে যাই মা মল্লিকা, আসি বাবা প্রভাত। বেয়ান কোথায় গেলেন? বেয়ান বড় মহৎ মানুষ, একটু পায়ের ধুলো নিয়ে যাই। স্বভাব বাঁচার লোকটা বেশি কথা না কয়ে পারে না, কিন্তু যারা শোনে তারা অকল সমুদ্রে আথালি পাথালি করতে থাকে। সৎ বস্তু, সুন্দর বস্তু, মহৎ বস্তুকে সম্পূর্ণ বিশ্বাস করতে না পারার মতো যন্ত্রণা আর কি আছে? অনেক রাত্রে বোধহয় কৃষ্ণপক্ষ, আকাশে তখন চাঁদ উঠেছে। জানালার ধারে চৌকিটাকে টেনে এনে বসে আছে ওরা। প্রভাতের মুখে প্রসন্নতা, কিন্তু মল্লিকার মুখ ভাবশূন্য। মল্লিকা যেন এখানে বসে নেই। প্রভাতেই ছায়া ছায়া জ্যোৎস্নায় হয়তো ধরতে পারে না সেই অনুপস্থিতি, তাই ওর একটা হাত হাতের মধ্যে তুলে নিয়ে গভীর সুরে বলে, মানুষের কত পরিবর্তন হয়। মল্লিকা কথা বলে না। প্রভাতী আবার বলে, স্বার্থবুদ্ধিতে যাই করে থাকুন, তোমার মামা কিন্তু তোমাকে ভালোবাসেন খুব। মল্লিকা তবু নীরব। প্রভাত একটু অপেক্ষা করে বলে, ছেলে মেয়ে তো নেই নিজের, সাপের বাঘেরও বাৎসল্য স্নেহ থাকে, কি বলো, তাই না? মল্লিকা একটা হাই তুলে উঠে দাঁড়িয়ে বলে, ঘুম পাচ্ছে, শুচ্ছি। চাঁদের আলো রেলগাড়ির মধ্যেও এসে পড়েছিল, কিন্তু ঘুম পাচ্ছিল না নন্দকুমার চাটুজ্জের। আর অদ্ভুত একটা ইচ্ছে হচ্ছিল ওর। সেই ইচ্ছে কামরার দরজাটা খুলে ঝপ করে লাফিয়ে পড়বার। পড়লেই কেমন হয়? গাড়িটা যে ক্রমশই তাকে তার ভয়ঙ্কর একটা আশার ঘর থেকে দূরে নিয়ে যাচ্ছে,
এই করতেই কি 1000 মাইল পথ পাড়ি দিয়েছিল চাটুজ্জে, 1000 লোকের কাছে সন্ধান নিয়ে নিয়ে পেয়ে হারাবার জন্যে? আশ্চর্য! বুদ্ধির গোড়ায় কি শনি ধরেছে চাটুজ্জের? তাই তার তখন অকারণ মনে হয়েছিল, যার জন্যে ছুটোছুটি তার বদলে খুব মস্ত একটা কি পেলাম। সেই পরম পাওয়ার মিথ্যা আশ্বাসে মুঠোয় পাওয়া জিনিস মুঠো খুলে ফেলে দিয়ে এলো। এনকের মতো ঘোরের লোকটা কিনা ঘায়েল হয়ে গেল সস্তা একটু ভাবালুতায়। আসলে সর্বনাশ করেছিল মেয়েটার ওই টান টান করে চুল বাঁধা কপালের মাঝখানে মস্ত সিঁদুর টিপটা। ওই কপালটা দেখে মনে হচ্ছিল না ও মল্লিকা, মনে হলো হরিকুমার চাটুর্যের সেই কিশোরী মেয়েটা, অকাল কুষ্মাণ্ড নন্দকুমারের ছোট বোন, যে বোনটা পরে অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা সয়ে আর চেহারা সাজ বদলে তবে মরেছিল। কিন্তু যখন মরেনি, সাজ বদলায়নি, তখন অমনি টান টান করে চুল বাঁধত সেই মেয়েটা, আর ফর্সা ধবধবে কপালের মাঝখানে ওই রকম জলজলে একটা টিপ পড়ত। মল্লিকা যেন নন্দকুমারের দুর্বলতার সুযোগ নেবার জন্যেই তার মরা ছোট বোনের চেহারা আর সাজ নিয়ে সামনে এসে দাঁড়ালো। কিন্তু এনকে পাগল নয়, সাময়িক দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারে সে। উফ, যাই ভাগ্যিস ঠিকানাটা ভালো করে লিখে আনা হয়েছে। গণেশ মুচকি হেসে বলে, জানতাম। জানতিস? কি জানতিস রে তুই শোয়ার? জানতাম ফিরিয়ে আনতে পারবে না। পারবো না অমনি জানতিস তুই? চিরপরিচিত পরিবেশে ফিরে এসে নিজেকে একটা গাধা বলে মনে হয় চাটুজ্জের। তবু মুখে হারে না, বলে, তোর মতন তো বুদ্ধু নই যে একটা হঠকারিতা করে বসবো। দেখে এলাম, এবার চেয়ে চেয়ে দেখতে হবে। ট্যান্ডন ফিরেছে? কবে? এসে বলল, এনকের মেয়েকে খুঁজে বেড়াবার এত কি দায় আমার? মেয়ের কি অভাব আছে? ভাড়া ফেললেই মেলে, কত চাও? টাকার কাঁড়ি খেয়ে আবার লম্বা লম্বা বোলচাল দেখাচ্ছি বাছাধনকে। আর নায়ার? তার কোনো খবর জানি না। তা খবর জানবার কথাও নয়, সে তখন চাটুজ্জের ফেলে আসা পথেই ঘোরাফেরা করছে। সে কথা বলা বলি করে করুণাময়ীর বড় বউ আর মেজ বউ। পরনিন্দরূপ মহৎ আর শোভন কাজটিতে তাদের ভাবের আর অন্ত নেই। সেই ভাবের ক্ষেত্রে বসে দুজনে বলা বলি করে, মামা এসে যাবার পর থেকে ছোট বউয়ের কীরকম অহংকার অহংকার ভাব হয়েছে দেখেছিস? তা আর দেখিনি। শাশুড়িকে লুকিয়ে কত আসতো বসতো কাজ শিখতে আগ্রহ করে, আর এখন এ মুখও হয় না। দেখেছি ভাই, এখন আবার দেখছি ও বাড়ির ঠাকুরপোর সঙ্গে ভাবের চলাচলি, নাকি জুয়া খেলাখেলি চলে। জুয়া? তাই তো বলল ঠাকুরপো। ডাকলাম সেদিন যাবার পথে, বললাম, কি গো, নতুনকে পেয়ে পুরনোদের যে একদম ভুলেই গেলে? তা অপ্রতিভ হয়ে বলল, প্রভাতদার বউ অনেক রকম তাস খেলা জানে, তাই শিখছি। লজ্জাও করে না মেয়ে মানুষের কাছে খেলা শেখা? মরণ তোমার, মেয়ে মানুষ তো সকল খেলার কাজই তেমন তেমন খেলিয়ে মেয়ে মানুষ হলে, তা আমাদের ইটিও তো কম যান না। এসে অবধি তো অনেক খেলাই দেখাচ্ছেন। এই একবার দেখো কোণে বউটি, চোখ তুলে তাকান না। এই আবার দেখো যেন সিনেমা অ্যাক্ট্রেস, চোখের চাউনি ভুরুর নাচুনি দেখলে তাক লেগে যায়, ঠাট দেখলে গা জ্বলে। ঠাকুরপো চুপি চুপি বলল, ওসব তাস খেলা নাকি স্রেফ জুয়া খেলা, বাজি ধরে খেলা তো। বলে নাকি কত খারাপ খারাপ বড়লোক ওই তাস খেলাতেই সর্বশান্ত হয়। বলি, এত সব জানলো কোথায় ও? কি জানি বাবা, আমরা তো 7 জন্মেও শুনিনি ওসব, জানা তো দূরের কথা। শুধু কি তাই, ঠাকুরপোর কাছে নাকি একদিন বাহাদুরি করে বলেছে, যত রকম মদ আছে জগতে আর যত রকম সিগারেট পাওয়া যায় বাজারে,
ও নাকি সমস্ত নাম জানে। এত সব তোমায় বলল কে গো? কে আর, ছোঁড়াটাই বলেছি। কি আর বুঝে? আমি কুরে কুরে বার করেছি। এতক্ষণ কিসের কথা হচ্ছিল গো? জিজ্ঞেস করলেই ভয় পেয়ে বলে ফেলে। কিছু কথা হচ্ছিল না, শুধু মুখপানে চেয়ে বসেছিলাম, এই কথা পাছে দাঁড়ায় সেই ভয় আর কি। তা ভয় ভাঙতে আর কতক্ষণ? মেয়ে মানুষ যদি প্রশ্রয় দেয়, হাঁদা ছেলেটার পরকাল ঝরঝরে হলে আর কি। আমাদের ছোটবাবুরও হয়েছে ভালো, ওই বউয়ের মনোরঞ্জন করে তো চলতে হচ্ছে। এমনি অনেক কথা হয় দুই যায়। এমনিতে যারা পান থেকে চুন খসলে পাড়া জানিয়ে কোঁদল করে, এদের আলোচনার মধ্যে থেকে যে ইশারা উঁকি মারে সেটা কিন্তু খুব একটা মিথ্যা নয়। খুড়তুতো দেওর পরিমলকে নিয়ে হঠাৎ যেন একটু বাড়াবাড়ি করছে মল্লিকা। বিশেষ করে তাস নিয়ে যেন মেতে ওঠে, কাড়াকাড়ি, হুড়োহুড়ি, আর সহসা উচ্চকিত হাসির শব্দ বাড়ি ছাড়িয়ে অন্য বাড়ি পৌঁছয়। করুণাময়ী বাড়িতে খুব কম থাকেন এই রক্ষে, তবু মাঝে মাঝে বিরক্ত হন তিনি। বলেন, মামা এসে একদিন দেখা দিয়ে গিয়ে আসপদ্দাটা যেন বড় বাড়িয়ে দিয়ে গেল মনে হচ্ছে। কই, এত বাচাল ছিল না ছোট বৌমা? অত বড় ডাগর ছেলেটার সঙ্গে এত কিসের ফষ্টি নষ্টি? ওর লেখাপড়া আছে, ওর মাথায় তাসের নেশা ঢুকিয়ে দেবার দরকারই বাকি। প্রভাতকে লক্ষ্য করেই অবশ্য বলতেন এসব কথা। প্রথম প্রথম প্রভাত হেসে গড়াতো, বলতো, ডাগর ছেলেটা তোমার বউয়ের থেকে 5 বছরের ছোট মা। বলতো, মামা হঠাৎ একদিন দেখা দিয়ে মন কেমন বাড়িয়ে দিয়ে গেলেন, মনটা প্রফুল্ল করতে যদি একটু খেলাধুলো করে ক্ষতি কি? বৌদিরা তো ও রসে বঞ্চিত, তাই পরিটাকেই ধরে এনে। বলা বাহুল্য, বৌদিদের সঙ্গে বেশি মাখামাখি যে করুণাময়ীর চক্ষুশূল সে কথা জানতে বাকি নেই প্রভাতের। ওইটাই বলতো মাকে থামাতে। কুটিল কুচক্কুরে করুণাময়ীর ভাষায় বউ দুটোর চেয়ে যে খোলামেলা মন দেওর পোটাকে তিনি শ্রেয় মনে করবেন, এ সত্য প্রভাতের জানা। কিন্তু প্রভাতের নিজেরই একদিন বিরক্তি এলো। ছাতে উঠে গিয়ে তাসের আসর বসানোর শখটা তার চোখে একটু বেশি বাড়াবাড়ি ঠেকল। উঠে গেল নিজেই। দেখল পাতা মাদুরের ওপর তাসগুলো এলোমেলো ছড়ানো, আর কি একটা জিনিস নিয়ে তুমুল কাড়াকাড়ি করছে পরিমল আর মল্লিকা। ব্যাপার কি? ভুরু কোঁচকাল প্রভাত। পরিমল অপ্রতিভ হয়ে হাত ছেড়ে দিয়ে মাথা হেঁট করে বলে, দেখো না, 4 টাকা হেরে গিয়ে বৌদি এখন আমার জিতের পয়সা দেবে না বলছে। টাকা পয়সা এসব কি কথা? বাজি ধরে তাস খেলা হচ্ছে নাকি? ক্রুদ্ধ গম্ভীর স্বরে বলে প্রভাত, আর সঙ্গে সঙ্গে প্রভাতের সেই গাম্ভীর্যকে নস্যাৎ করে হেসে ওঠে মল্লিকা, বাচাল হাসি। বাজি না ধরলে কি আর খেলায় 4 মাসে? না না, এসব আমার ভালো লাগে না। টাকা পয়সা নিয়ে খেলা। ভয় নেই, তোমার পয়সা খোয়া যায় না, খেলা শেষে আবার ফেরত নেওয়া নেই হয়। প্রভাত স্পষ্ট বিরক্তি প্রকাশ করে বলে, তাই যদি হয়তো এ খেলার দরকারটাই বা কি? আর সে বিরক্তিকে ব্যঙ্গ করে হেসে ওঠে মল্লিকা। দরকার যে কি, তুমি তার কি বুঝবে? ও রসে বঞ্চিত। তোমাদের এই স্রেফ আলু ভাতের আস্বাদবাহী সংসারে দম বন্ধ হয়ে আসে যে মানুষের। প্রভাত একটু নরম হয়, ভাবে সত্যি ছেলে মানুষ, একটু আমোদ আহ্লাদের দরকার আছে বইকি। বাড়িটা আমাদের সত্যিই বড় স্তিমিত। আমি সারাদিন খেটে খুটে এসে বাড়ির আরামটি, ঘরের খোপাটি চাই। মা নিজে পাড়া বেরিয়ে বেড়ান, অথচ একটু আধটু বেরোতে দিতেও নারাজ। বেচারার দম বন্ধ হয়ে আসা অন্যায় নয়। আর তাছাড়া চকিত লজ্জায় একবার ভাবে, একটা বাচ্চা টাচ্চাও হলে হতে পারত এতদিনে, আর তাহলে নিঃসঙ্গতা বোধ করে পাড়ার দেওরকে খোসামত করে তাস খেলতে হতো না ওকে। কিন্তু প্রভাত বিচক্ষণ, এক্ষুনি সংসার বাড়িয়ে ফেলতে নারাজ। সে যাক, আপাতত ভিতরে হলেও পরিমলকে শিক্ষা শাসন দেবার জন্যেই গাম্ভীর্য বজায় রেখে বলে, তা হোক,
তাস খেলা ছাড়াও জগতে অনেক কাজ আছে, বই পড়লেই পারো। তাছাড়া দুজনে আবার খেলা কি জমে নাকি? হঠাৎ প্রভাতকে স্তব্ধ করে দিয়ে এক টুকরো ইঙ্গিতবাহী রহস্যময় হাসি হেসে মল্লিকা বলে ওঠে, খেলা তো দুজনেই ভালো জমে। প্রভাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পরিমল পালিয়ে প্রাণ বাঁচায়, আর মল্লিকা সহসা সেই তাস ছড়ানো পাতা মাদুরটার ওপর উপুর হয়ে পড়ে কাঁদতে থাকে। মল্লিকার হাসিটাও যেমন অস্বস্তির, কান্নাটাও তেমনি যন্ত্রণাদায়ক, আর প্রভাতের কাছে দুটোই অর্থহীন। তবু কান্না কান্নাই। অর্থহীন হলেও কান্না দেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যায় না, ভয়ঙ্কর কোনো আঘাতে স্তব্ধ হয়ে গেলেও না। আর অপর পক্ষের কান্নার ভার এ পক্ষের অপরাধের পাল্লাটা ভারী করে তোলেই। প্রভাতের মনে পড়ে, এর আগে আর কোনোদিন মল্লিকাকে এমন তিরস্কার করেননি সে। খুবই স্বাভাবিক যে মল্লিকা আহত হবে, বিচলিত হবে। তবে কতক্ষণ আর পড়ে পড়ে কাঁদতে দেওয়া যায় মল্লিকাকে? প্রভাত মনে মনে সংকল্প মন্ত্রপাঠ করে, না, কাল থেকে আর এরকম নয়। মল্লিকার দিকে একটু অধিক দৃষ্টি দিতে হবে, মল্লিকার জন্য একটু অধিক সময়। কিন্তু মুশকিল হয়েছে এই, পাড়ার যে পুরনো ক্লাবটা একদা প্রভাতের কৈশোর আর নবযৌবনকালের একান্ত আনন্দের আশ্রয় ছিল, যার মাধ্যমেই তারা গড়ে তুলেছিল ওই হাওড়া যুব পাঠাগার, আর এখন যে ক্লাবের টিম বড় বড় জায়গায় খেলতে যায়, তারাই বর্তমান কর্মকর্তারা ধরে করে পড়েছে প্রভাতকে স্থায়ী প্রেসিডেন্ট হতে হবে। ছেঁকে ধরেছে তারা। প্রভাতদা, আগের যাঁরা, তারা কেউই প্রায় এদিকে আর নজর দেয় না। কেউ কেউ বা অন্য জায়গায় চলে গেছেন। আর ছাড়ছি না আপনাকে। ছাড়ছি না, ছাড়ব না। আজন্মের পরিচিত ঠাঁই যেন এই কটা উৎসুক ছেলের মধ্য দিয়েই স্নেহ কঠিন দুই বাহু জড়িয়ে ধরতে চায়, ছাড়ছি না, ছাড়ব না। মা বলেন, আর ছাড়ব না। মল্লিকা তা বলতে পারে না। মন বলে, আর ছাড়ব না। আর অনেক যোজন দূরের আকাশ থেকে যে পাখিটিকে ধরে এনে খাঁচায় পুরেছে প্রভাত, সেও বুঝি পরম নির্ভয়ে বুকের আশ্রয় নিয়ে মৌন সজল দৃষ্টির মধ্যে বলে, ছাড়ব না, ছাড়ছি না। এমন একান্ত করে প্রভাতের হয়ে যেতে না পারলে মামাকে দেখে কি একটুও উতলা হতো না মল্লিকা? বলতো না একবারটি, নয় ঘুরে আসি চিরকালের জায়গা? মামা তো তার ঘাতকের বেশে আসেনি, এসেছিল নিতান্ত মঙ্গলাকাঙ্ক্ষী আত্মীয়ের রূপেই। কিন্তু মল্লিকা একবারও বলেনি, দেখতে ইচ্ছে করে সেই জায়গাটা। না, মল্লিকা তা বলেনি। মল্লিকা নীল আকাশের ওড়া পাখি ছিল না, ও যে পায়ে শিকল বাঁধা খেলোয়াড়ের খেলা দেখানো পাখি ছিল। প্রভাত তাকে আপনার খাঁচা এনে রেখেছে বটে, কিন্তু পায়ের শিকলই তো কেটে দিয়েছে। তাই না সে অমন নিশ্চিন্তে নির্ভয়ে শুধু দুটি চোখের চাহনি দিয়েই আশ্বাস দেয় প্রভাতকে, ছাড়ব না, ছাড়ব না। মল্লিকা সুখী, মল্লিকাকে সুখী করতে পেরেছে প্রভাত। মল্লিকা কৃতজ্ঞ, মল্লিকাকে কৃতজ্ঞ হবার অবকাশ দিয়েছে প্রভাত। মাঝে মাঝে একটু উল্টোপাল্টা আচরণ করে বটে, সেটা নিতান্তই ওর অভিমানী স্বভাবের ফল। তাই তো ভাবতে হচ্ছে প্রভাতকে, ছুটির দিনগুলো আর কাজের দিনের সন্ধ্যাগুলো মল্লিকার জন্য রাখতে হবে। ওই ভাবের ছেলেগুলোর কাছ থেকে কী করে ছাড়ান পাওয়া যাবে? মল্লিকা তা বলতে পারে না। আর আপাতত মল্লিকার এই অভিমানের কান্নার হাত থেকে অনেক চেষ্টায় আর অনেক যুক্তি দিয়ে বোঝাতে হয় প্রভাতকে, মল্লিকা কি ভেবেছে বিরক্ত হয়েছে প্রভাত? পাগল নাকি? মল্লিকার ওপর বিরক্তির প্রশ্ন ওঠেই না। কিন্তু এখানকার জ্ঞাতি সমাজ তো ভালো নয়। ওই পরিমলটার যদি পরীক্ষার ফল ভালো না হয়, সবাই দুষতে বসবে মল্লিকাকেই। বলবে, আড্ডা দিয়ে দিয়ে ছেলেটার মাথা খেয়েছে মল্লিকা। ওটা যে এই 3 বার ঘষ্টে ঘষ্টে 4th ইয়ারে উঠেছে, সে কথা আর কেউ মনে রাখবে না। তবে নিজেরা সাবধান হওয়াই ভালো।
ওকে ভয় পাওয়াবার জন্যেই বিরক্তির ভান দেখাতে হয়েছে প্রভাতকে। এই সব যুক্তির জাল বনে প্রভাত মল্লিকার কাছে বসে। একসময় মল্লিকা চুপ করে, আর তারপর সহসা উঠে একেবারে নিচের তলায় নেমে গিয়ে করুণাময়ীর কাছে বসে। প্রভাত আনন্দ প্রসাদে পুলকিত হয় নিজের বুদ্ধি আর যুক্তির কার্যকারিতায়। কিন্তু মল্লিকার ওই আকস্মিক কান্না কি সত্যি প্রভাতের বিরক্তির প্রকাশের অভিমানে, না সে কান্না গভীরতর কোনো অবচেতনার স্তর থেকে উঠেছে এক অক্ষমতার নিরুপায়তায়? বউয়ের আওতা ছাড়িয়ে ছেলেকে একেবারে একা পাওয়া বড়ই শক্ত। ধারে কাছে বউ নেই, ছেলের কাছে বসে দুটো সুখ দুঃখের কথা কইলাম। কি হলো বউয়ের একটু সমালোচনা, তার আচার আচরণের একটু নিন্দেবাদ, এমন মাহেন্দ্রক্ষণ জোটা বড় দুষ্কর দিদি। এই যুগের বউগুলোই হচ্ছে শাস্ত্রসম্মত সাধ্যী সতী। স্বামীর একেবারে ছায়ায় ছায়ায় ঘুরে, ফাঁক পাওয়ার আশা দূর আশা। আগের আমলে শুধু শোয়াটাই একসঙ্গে ছিল, তাও যতটা সম্ভব সন্তর্পণে। আর এখনকার আমলে দিদি, খাওয়া শোয়া ওঠা বসা চলাফেরা বেড়ানো সব যুগলে। দেখলে ছোঁড়ারা কেন যে আপিস যাবার সময়টুকুও বউকে বগল দাবা করে নিয়ে যায় না, তাই ভাবি। সেটুকু ফাঁক রেখে বোধহয় বউদের দিবে নিদ্রের জন্যে। নইলে শুনলে বিশ্বাস করবে, আমার ছেলে চুল ছাঁটতে গেলে বউ সঙ্গে সঙ্গে চলল সেলুনে। ক্লাব, লাইব্রেরি, সিনেমা, থিয়েটার, আত্মজনের বাড়ি সর্বত্র চলল কাছা ধরে, কোথাও একলা ছাড়বে না। ছেলে তো মা বলে ডেকে কাছে এসে বলতে ভুলেই গেছে। এক নাগারে এই শতখানিক শব্দযুক্ত আক্ষেপোক্তিটি করে নিঃশ্বাস নিলেন করুণাময়ীর পাটবাড়ির বান্ধবী। করুণাময়ী কিন্তু এ বিবৃতিতে সায় দেয় না, বরং বলেন, আমার ছেলে বউ কিন্তু অমন নয় ভাই। ছেলে বউ বলতে অবশ্য করুণাময়ী তার ছোট ছেলে বউয়ের কথাই মেনে নিলেন। কিন্তু বান্ধবীটি কথায় হেরে ছোট হয়ে যাবার পাত্রী নয়। তিনি সবেগে বলেন, রেখে দাও দিদি তোমার ছেলে বউয়ের গুণ গরিমা। বড় মেজো তো বুকের ওপর পাঁচিল তুলে বসে বসে গুণ দেখাচ্ছেন, আর এটিও কম নয়। তুমি দোষ ঢাকলে কি হবে, পাড়াপড়শি তো আর কানা নয়। ওই তো সবাই বলছিল কাল তোমার ছেলে বউ নাকি ওদের ক্লাবের লাইব্রেরিতে গিয়েছিল, তার তোমার বউ নাকি রাজ্যের ছেলেগুলোর সঙ্গে বাচালতা করছিল। তা সাধ দিয়াছে তোমার সে কথা তুলে বকতে? না সময় মিলছে ছেলেকে আড়ালে ডেকে অত আশকারা দিতে মানা করতে? কিন্তু যাই বলো ভাই, আমার বউঝিরা কেউ আর এখন বউটি নেই বটে, তবে ক্লাবে লাইব্রেরিতে কেউ যায়নি অদ্যাবধি। এই অপমানে গুম হয়ে গেলেন করুণাময়ী। এ সংবাদে আহত। ভাবলেন বলতে হবে প্রভাতকে। তার অবশ্য বান্ধবীর মতো অবস্থা নয়, কারণ তার বউ ঠিক শাস্ত্রসম্মত সাধ্যী সতী নয়। সে অত ছায়ার মতো বরের সঙ্গে সঙ্গে ঘোরে না, বরং একটু খামখেয়ালি মতো। আছে তো আছে, নেই তো নেই। হয়তো বাগানেই ঘুরে বেড়ালো, হয়তো পুকুর ঘাটে গিয়েই বসে থাকলো, হয়তো ছাতেই উঠে গেল। তবে পরিমলটা বড্ড আসতে শুরু করেছে। বয়সের ধর্ম আর কি, যেখানে রূপ যৌবন সেখানেই আকর্ষণ। বৌদিদি যে তোর থেকে 5-7 বছরের বড়, তাও হিসেব নেই। যা, ছেলেকে বউয়ের আওতার বাইরে পাওয়া করুণাময়ীর পক্ষে শক্ত নয়। ভাবলেন সবই বলবেন বলেই ছেলেকে খুঁজছিলেন। ছেলেই তাকে খুঁজে বার করল এসে। রুদ্ধ কণ্ঠে বলল, মা, মল্লিকা কই? মায়ের সামনে এমন নাম করে উল্লেখ করে না প্রভাত, বলে তোমার ছোট বউ। মল্লিকা শুনে চমকে ছেলের মুখের দিকে তাকালেন করুণাময়ী। তারপর ভুরু কুঁচকে বললেন, কেন, ঘরে নেই? না তো। ছাতে গিয়ে বসে আছে তাহলে? না না, দেখেছি। তা অত অস্থির হচ্ছিস কেন? মেজ বৌমার ঘরে গিয়ে ঢুকেছে হয়তো।
না মা না, সব জায়গায় খোঁজ করেছি। শোনো কথা, কর্পূর নাকি যে উড়ে যাবে? ঘাটে দেখেছিস? ঘাটে? সন্ধ্যা পার হয়ে গেছে, এখন ঘাটে? তা আশ্চর্যই নেই, আজকাল ওই রকম খামখেয়ালেই হয়েছে। প্রথম প্রথম কি শান্ত, কি নরম, কি ভয় ভয় লজ্জা লজ্জা ভাব দেখালো, ক্রমেই যেন বিগড়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। তোমাদেরও যেমন আদিক্ষেতা হয়েছে আজকাল, শখ করে বউকে রাজ্যির বেটা ছেলের সঙ্গে মিশতে দেওয়া। আরে বাবা, ওতে বউঝি বার চটকা হয়ে যায়, ঘরতলায় মন বসে না। কাল তো শুনলাম। কিন্তু কি শুনেছেন সে কথা কাকে আর শোনাবেন করুণাময়ী? শ্রোতা তো ততক্ষণে টর্চ হাতে ঘাটের পথে হাওয়া। হ্যাঁ, করুণাময়ীর অনুমানই ঠিক। ঘাটের ধারেই বসে আছে মল্লিকা। কিন্তু একাই কি বসেছিল? না টর্চের ক্ষণিক বিদ্যুৎ প্রভাতকে বিভ্রান্ত করতে চাইছে? এমন সময় এখানে কেন? এ প্রশ্ন না করে প্রভাত বলে ওঠে, এখানে কে ছিল? এখানে? হঠাৎ উদ্দাম একটা হাসিকে অদূরবর্তী বাঁশবাগানের ঝোড়ো হাওয়ায় মিশিয়ে দেয় মল্লিকা। এখানে ভূত ছিল, তোমার পদশব্দে ভয় পেয়ে পালালো। প্রভাত বসে পড়ে বাঁধানো ঘাটের পৈঠে, বলে, এমন সময় এখানে কি? মাছ ধরছি। মাছ ধরছ? হ্যাঁ গো, দেখো না, এই চার, ছিপ, এই বড়শি। না, একেবারে ছেলে মানুষ। কী যে ভাবছিল প্রভাত। সহসা প্রভাতও হেসে ওঠে, বলে, একটি বৃহৎ রোহিত মৎস্যের গলায় তো জন্মের শোধ বড়শি গেঁথেছ, আবার কেন? মল্লিকা আবার হেসে উঠে বলে, কে কার গলায় বড়শি গেঁথেছে, কে কাকে ছিপে তুলেছে, সেটা বিচার সাপেক্ষ। নইলে আর রাতের মাছ অসাবধানে খেয়ে গেছে বলে সন্ধেবেলা মাছ ধরতে আসতে হয়? এই ব্যাপার? ছি ছি, লজ্জায় মাথা কাটা যায় প্রভাতের। এমনই ছেলে মানুষ, আর এমন প্রেমে বিভোর স্ত্রীকে সে কিনা সন্দেহ করছিল। ভাবছিল বাড়িতে আসতে বারণ করেছে বলে পরিমলটা হয়তো পুকুর ঘাটে এসে জুটেছে, আর সময়ের জ্ঞান ভুলে আড্ডা হচ্ছে। খেয়ালই নেই যে অফিস থেকে ফেরার সময় উতরে গেছে প্রভাতের। না, পাঁচজনের পাঁচ কথায় মনটা বিগড়ে যায়। অফিস থেকে ফেরার পথে ফট করে এমন একটা কথা বলল মেজদা, তাই না ঘরে এসে বউকে দেখতে না পেয়ে অমন উদ্ভ্রান্ত হয়ে উঠেছিল প্রভাত। কাকতলীয় ব্যাপার এইভাবেই ঘটে। নইলে মল্লিকা যখন প্রভাতের খাওয়ার অসুবিধে নিরাকরণ করতে একটা বেপরোয়া ছেলেমানুষি করছে বসে, প্রভাত তখন এক তীব্র সন্দেহে নিজেকে জর্জরিত করছে। না না, এখানে কেউ ছিল না। টর্চের আলোয় বিভ্রান্তি, গাছপালার ছায়া, বাঁশপাতার সরসরানি। বড় অন্যায় হয়ে গেছে। মল্লিকা প্রভাতের মন জানতে না পারুক, প্রভাত তো নিজে জেনেছে। বোধ করি অপরাধ স্খালন করতেই আদরে ডুবিয়ে দেয় প্রভাত মল্লিকাকে। কেড়ে রেখে দেয় ছিপ, হুইল, বড়শি। বলে, থাক, আর মাছে কাজ নেই, খাবার জন্যে আরও ভালো জিনিস আছে। করুণাময়ী ছেলের দেরি দেখে উদ্বিগ্ন চিত্তে পিছু পিছু আসছিলেন। লজ্জায় ঘেন্নায় গড়গড় করতে করতে ফিরে যান। ততক্ষণে একটু একটু জ্যোৎস্না উঠেছে, কাজেই দৃশ্যটা একেবারে অদৃশ্য নয়। যে সন্ধ্যায় জ্যোৎস্না উঠেছিল সেই সন্ধ্যায় ঝড় উঠল। কাঁচা আম ঝরানো তোলপাড় করা ঝড়। হঠাৎ আচমকা জানালা দরজা আছড়ে পড়ে, দেয়ালে টাঙানো ছবি দড়ি ছিঁড়ে পড়ে ঝনঝনিয়ে ভেঙে গুঁড়ো হয়। তারে শুকোতে দেওয়া কাপড় ফস করে উড়ে গিয়ে পাক খেতে খেতে কোথায় গিয়ে আশ্রয় নেয় কে জানে। দরজার মাথায় তাকে সাজানো পুতুল পড়ল গড়িয়ে। সাঙা থেকে লক্ষ্মীর ঝাঁপি, কড়ির কৌটো ছিটকে ধুলোয় লুটালো। আমবাগান আর বাঁশবাগানে চলতে লাগলো যেন খ্যাপা অসুরের রাগী লড়াই। এ ঝড়ের মধ্যে বুঝি সেই দূর অরণ্যের আঁচড়ানি,
দূর সীমান্তের হাতছানি। এ ঝড়ে অনেক দূরের রোমাঞ্চ আর অনেক দিনের ভুলে যাওয়া মদের স্বাদ। জানালাগুলো সব খুলে দেয় মল্লিকা। প্রভাতের ঘুম ভাঙল। প্রথমটা জাগেনি, হঠাৎ ছবি পড়ার শব্দে ঘুম ভাঙল। চমকে উঠে বসে বলল, কি সর্বনাশ! ও কি, জানালা খোলা কেন? বন্ধ করো, বন্ধ করো। ঝড়ের শব্দে ওর কথার শব্দ ডুবে গেল। ধর্মরিয়ে বিছানা থেকে নেমে এলো প্রভাত। দেখল দুরন্ত বেগে মল্লিকার চুল উঠছে, আঁচল উঠছে। মল্লিকা জানালার শিক চেপে ধরে দাঁড়িয়ে আছে, মুখে মাথায় সেই ঝড় খাচ্ছে। কি হচ্ছে? তুমি কি পাগলা হয়ে গেলে? মল্লিকা শুনতে পেয়েছে বলে মনে হলো না। প্রভাত দাঁড়াতে পারছিল না এই উত্তালের মুখে, তবু দাঁড়িয়ে ওর হাত ধরল। ছাড়িয়ে নিতে গেল শিক থেকে কপাট বন্ধ করবে বলে, কিন্তু বড় দৃঢ় মুষ্টি মল্লিকার। মল্লিকা, কি শখ? চোখে মুখে ধুলো ঢুকে মারা যাবে যে। নিজে ধুলোর ভয়ে চোখ বুজে মাথা নিচু করে বলে প্রভাত, দোহাই তোমার, জানালার কাছ থেকে সরে এসো। সহসা ঘুরে দাঁড়ায় মল্লিকা, কঠিন গলায় বলে, না। না? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, অন্য ঘরে চলে যাও। জানলা দরজা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে ঘুমোও গে, নয়তো মার আঁচল তলায় সেই তোমার উপযুক্ত ঠাঁই। মল্লিকা! মল্লিকা আবার ফিরে দাঁড়িয়েছে বাইরের দিকে মুখ করে। বন্য পশুর আর্তনাদের মতো একটা শোঁ শোঁ আওয়াজ আসছে দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে খেয়ে। প্রভাত দাঁড়াতে পারছে না। প্রভাত দাঁড়াতে পারে না, তবু ব্যাকুলতা প্রকাশ করে। বলে, মল্লিকা অসুখ করবে। মল্লিকা, বাইরে থেকে কিছু ছিটকে এসে চোখে মুখে লেগে গেলে বিপদ হবে। মল্লিকা নিরুত্তর। আর পারে না প্রভাত। বেশ, যা খুশি করো বলে সত্যিই পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভাবে, আশ্চর্য, অদ্ভুত, এক এক সময় কী যে হয় ওর। ওদের বংশে কেউ কি পাগল ছিল? শরীরে সেই রক্তকণিকা বহন করে রয়েছে বলেই মাঝে মাঝে উন্মত্ততা জাগে ওর। কখন যে ঝড় কমেছে, কখন যে তার আর্তনাদ থেমেছে, খুব স্পষ্ট মনে নেই প্রভাতের। শুধু মনে আছে অনেকক্ষণ ঘুম আসেনি। আর একবার ও ঘরে গিয়ে চেষ্টা করেছিল মল্লিকাকে জানালা থেকে সরাতে, পারেনি। ঘুম ভাঙল প্রভাতের অনেক বেলায়। তাড়াতাড়ি এ ঘর থেকে শোবার ঘরে গিয়ে দেখল ঘর খালি। দেখে নিচে নেমে এলো। আর নেমে এসে যে দৃশ্য দেখল তাতে হাসবে না কাঁদবে ভেবে পেল না। নিচের দালানে বড় একটা ধামা ভর্তি ঝরে পড়া কাঁচা আম। করুণাময়ী তার থেকে বেছে বেছে এগিয়ে দিচ্ছেন, আর মল্লিকা সেগুলো নিয়ে দ্রুত হস্তে ছাড়াচ্ছে। এ কি কাল রাত্রের সেই মল্লিকা? মল্লিকা কি বহুরূপী, নাকি মাঝে মাঝে মল্লিকার উপর ভূতের ভর হয়? কিন্তু মা সামনে, তাই সম্বোধনটা মল্লিকাকে করা চলে না। আবেগ আবেগ গলায় মাকেই বলে, মা, কাল সেই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে তুমি বাগানে নেমেছিলে? আমের সঞ্চয়ে পুষ্ট এবং বাহাদুরিতে হৃষ্ট করুণাময়ী হেসে বলেন, না নামলে? ঝড় থামার অপেক্ষায় থাকলে একটা আম চোখে দেখতে পেতাম। রাজ্যের ছোঁড়াছুঁড়ি এসে বাগান ঝেঁটিয়ে নিয়ে চলে যেত না? সে তো বুঝলাম, কিন্তু গেলে কি করে? কি করে আবার? যেমন করে ফি বছর যাই। তোর বৌদিরা তো আবার এদিকে অহংকারের রাজা, ঠেকায় করে একটা আম দেয় না। এদিকে তোর বড়দা মেজদার স্বভাব তো জানিস, আচার নইলে ভাত মুখে রোচে না। তা এই কাঁচা আমের সময়। প্রভাত হেসে ওঠে। এদিকে তো বড় মেজ পুত্তুরের শাস্ত্র নিন্দা না করে জল খাও না, অথচ তাদের মুখরুচির দায়ে প্রাণের ভয় তুচ্ছ করে রাত দুপুরে ঝড়ের মুখে ছোট আম কুড়োতে। তাজ্জব। করুণাময়ীর মন আজ প্রসন্ন। তা এ কথায় অভিযোগ অভিমানের দিক দিয়ে না গিয়ে হেসে বলেন, তা তাজ্জব বটে, বুঝবি এরপরের মানে। আগে ছেলের বাপ হ। প্রভাত লজ্জায় লাল হয়। গোপন কটাক্ষে একবার মল্লিকার মুখের দিকে তাকায়, কিন্তু সে মুখে কোনো বর্ণবৈচিত্র্যের খেলা দেখতে পায় না। সে যেমন আনত মুখে হাত চালাচ্ছিল তেমনি চালাতেই থাকে। অনেকক্ষণ পরে অন্তরালে দেখা হয়। আসতে বলে, রাতের ভূত ঘাট থেকে নেমেছে?
মল্লিকাও আস্তে উত্তর দেয়, কিন্তু সে মৃদুতার মধ্যে যেন অনেক যোজন দূরত্ব, মজবুত ইস্পাতের কাঠিন্য। ভূত কি ঘাট থেকে সহজে নামে? প্রভাত এই দূরত্বের কাছে একটু যেন অসহায়তা বোধ করে, তাই জোর করে সহজ হতে চায়। বলে, তুমি তো দেখি ইচ্ছে করলেই ভূতকে ঘাড়ে তুলতে পারো, ঘাট থেকে নামাতেও পারো। সত্যি মাঝে মাঝে কী যে হয় তোমার। কি হয়? সে সম্বন্ধে কি মনে হয় তোমার? কি মনে হয় আসলে জানো, তুমি বড্ড বেশি সিরিয়াস। জীবনটাকে অত ভারী ভাবার দরকারই বা কী? ইচ্ছে করলেই তো হালকা করে নেওয়া যায়, সহজ করে নেওয়া যায়। সব্বাইয়ের পক্ষে হয়তো তা যায় না। ওটা ভুল। হালকা হব ভাবলেই হালকা হলাম, এর আর কি। চলো আজ সন্ধ্যায় কোথাও একটু বেরিয়ে আসা যাক। একঘেয়ে বাড়ি বসে থেকে থেকে। মল্লিকা তীক্ষ্ণ বিদ্রূপের স্বরে বলে, বেড়াতে? কোথায়? হাওড়া ময়দানে? হাওড়া ময়দানে? তাছাড়া আর কোথায়? লোকালয়ে গেলেই তো নিন্দে। সেদিন একটু লাইব্রেরিতে গিয়েই প্রভাত কথা বলতে পারে না। তোমার আচরণে যে কেমন একটা ব্যালেন্সের অভাব মল্লিকা, তাই তো নিন্দে হয়। সেদিন লাইব্রেরিতে তুমি যে কি অদ্ভুত মাত্রা ছাড়া বাচালতা করলে, বলতে পারে না। শুধু বলে, আমাদের এই জায়গাটা কলকাতা শহরের প্রবেশপথ হলে কী হবে? বড্ড বেশি ব্যাকওয়ার্ড যে। একটুতেই নানা কথার সৃষ্টি করে লাভ কি বলো? তার চেয়ে সবাই যা করে তাই করাই ভালো নয় কি? সবাই যা করে? মল্লিকা নির্নিমেষ নেত্রে তাকিয়ে বলে, সেটা কি? ধরো সিনেমা গেলাম, ওতে আর কেউ নিন্দে করতে আসবে না। নিজেরা 3 বেলা দেখছে সবাই। সিনেমা? ওহ, কেন পছন্দ হলো না? পছন্দ? হঠাৎ হেসে ওঠে মল্লিকা। যেমন হঠাৎ হাসিতে মাঝে মাঝে চমকে দেয় প্রভাতকে, তেমনি চমকে দেওয়া হাসি। হেসে বলে, সে কি, পছন্দ হবে না কি বলো? বরের সঙ্গে সেজেগুজে সিনেমা যাব, এর থেকে পছন্দসই আর কি আছে? তাহলে রাজি? নিশ্চয়। তাহলে একেবারে টিকিট কেটে নিয়ে আসবো তাহলে। আর যতটা সম্ভব সকাল সকাল আসবো। তুমি কিন্তু একেবারে ঠিক হয়ে থেকো। ওই যা বললে সেজেগুজে। একটু থেমে বলে, মাকে একটু তাক বুঝে, মানে আর কি মুড বুঝে জানিয়ে রেখো কেমন? সেটা তুমিই রেখে যাও না। আমি? আচ্ছা, আমি বলে যাব। বলে বটে, তবে এই ভাবতে ভাবতে চান করতে যায়, মার মুডটা পাবো তো? পেতেই হবে। রান্নার সুখ্যাতি করতে হবে প্রথমে, তারপর একটু ভাত চেয়ে দিয়ে খেতে হবে। তাহলেই ছোট সুখ, ছোট ভাবনা। নিতান্ত তুচ্ছতা দিয়ে ভরা বাংলার তেলে জলে কাদার মাটিতে গড়া অতি সাধারণ প্রভাত গোস্বামী। আশ্চর্য যে এই প্রভাত গোস্বামী সেই 1000 মাইল দূরের দুর্ধর্ষ বাঘের গুহা থেকে তার মুখের গ্রাস চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। কি করে পেরেছিল? জল, হাওয়া, পরিবেশ, পরিস্থিতি, এরাই কি মানুষকে ভাঙে করে? আসলে মানুষের নিজস্ব কোনো আকার নেই। মাটি আর হাওয়া তাকে বীর করে, কাপুরুষ করে, ভীরু করে, বেপরোয়া করে। কিন্তু তাই কি? যাই হোক, আপাতত আজকে প্রভাত খুব একখানা সাহসী পুরুষের ভূমিকায় অভিনয় করল। মাকে সোজাসুজি বলল, মা, ওবেলা একটু সকাল সকাল আসবো, সিনেমা যাব। করুণাময়ী অবশ্য এ সংবাদে প্রীত হলেন না। বিরস কণ্ঠে বললেন, সিনেমা? এই তো কবে যেন গেলি। আরে সে তো কতদিন। তা বেশ, যাবে যাও, রাত করে ফেরা, বউকে নিয়ে একটু সাবধানে ফিরো, দিনকাল খারাপ। কি মুশকিল? দিনকালের আবার কি হলো? হলো নাই বা কেন? এই তো মেজ বৌমা কাল বলছিল, দুপুরের ফাঁকে নাকি একটা সাজোয়ান মতো লোক আমাদের আমবাগানের ওদিকে ঘোরাঘুরি করছিল। অমনি। তোমার ওই মেজ বৌমাটি হচ্ছেন 1 নম্বরের গুজব সম্রাজ্ঞী। না না, ও বলল, স্পষ্ট দেখেছে। বলল তার নাকি ভাবভঙ্গি ভালো নয়।
প্রভাত হেসে উঠে বলে, অতিরিক্ত রহস্য সিরিজ পড়লেই এইসব দিবার স্বপ্ন লোকে দেখে। রাস্তা দিয়ে একটা লোক হেঁটে গেল, উনি তার ভাবভঙ্গি অনুধাবন করে ফেললেন। যত সব। মেজ বৌদির কথাকে চিরদিনই উড়িয়ে দেয় প্রভাত, আজও দিল। তবে কিছুদিন আগে হলে হয়তো দিত না, দিতে পারত না, যখন সদা সর্বদা ভয়ঙ্কর একটা আতঙ্ক হয়ে উঠেছিল তার ছায়া সঙ্গী। মল্লিকাকে নিয়ে আসার পর থেকে অনেক দিন পর্যন্ত এমন ছিল। তখন মেজ বৌদি এমন সংবাদ পরিবেশন করলে হয়তো হেসে ওড়াতে পারত না প্রভাত, ভয়ে সিটিয়ে উঠত। চাটুজ্জে এসে দেখা সাক্ষাৎ করে যাবার পর থেকে সেই ভয়টা দূর হয়েছে প্রভাতের। আতঙ্ক আর তার ছায়াসঙ্গী নেই। বুঝেছে চাটুজ্জে দ্বারা আর কোনো অনিষ্ট হওয়ার আশঙ্কা নেই তাদের। মল্লিকার সুখ সৌভাগ্য দেখে মন পরিবর্তিত হয়ে গেছে তার মামার। স্নেহের কাছে স্বার্থ পরাস্ত হয়েছে। অতএব আবার পুরনো অভ্যাসে মেজ বৌদির বৃথা ভয় দেখানোকে হেসে উড়িয়ে দেওয়া চলে। মা যে ততটা ভুরু কোঁচকাননি, এতেই খুশির জোয়ার বয় মাতৃগত প্রাণ প্রভাতের। দাদাদের আর বৌদিদের দুর্ব্যবহারে বিক্ষত মাতৃহৃদয়ে সদ্ব্যবহারের প্রলেপ লাগাবার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে প্রভাত সেই কবে থেকে। তাই না মাকে এত মেনে চলা। হট করে মল্লিকাকে নিয়ে আসায় তাতে একটা ছন্দপতন হয়েছিল বটে, কিন্তু ভগবানের ইচ্ছে আর প্রভাতের আপ্রাণ চেষ্টায় সে ছন্দ স্বচ্ছন্দ হয়ে উঠেছিল অবশেষে। করুণাময়ী ঈষৎ অসন্তুষ্ট স্বরে বলেন, সে যাই হোক, সাবধানের মান নেই। আচ্ছা বাপু, আচ্ছা, যতটা পারবো সাবধান হব। অফিস বেরিয়ে পড়ে প্রভাত। খানিক পরে গঙ্গা স্নান ফেরত আসেন করুণাময়ী, একটু যেন হন্তদন্ত হয়ে। ডাক দেন, ছোট বৌমা। মল্লিকা দোতলা থেকে নেমে আসে। করুণাময়ী ব্যস্তভাবে বলেন, নিচের তলায় বাগানের দিকের ঘরে ছিলে তুমি? মল্লিকা নির্লিপ্তভাবে বলে, কই না তো, এই তো নামলাম ওপর থেকে। কেন? বাঁশঝাড়ের ওদিক থেকে হঠাৎ মনে হলো কে যেন ওই ঘরের জানলার নিচ থেকে সরে গেল। কাল মেজ বৌমাও বলছিল, দেখো দেখি ঘরের কোনো জিনিস খোয়া গেছে কি না। আমাদের পাটবাড়ির গিন্নির তো সেদিন জানলা দিয়ে এক আলনা কাপড় চুরি গেল। যেমন বুদ্ধি, জানলার কাছে আলনা আঁকশি দিয়ে দিয়ে বার করে নিয়ে গেছে। তোমার এ ঘরে? না, নিচের ঘরে তো আমার কিছু থাকে না। কথাটা ঠিক, কোনো কিছুই থাকে না ও ঘরে। নেহাত সংসারে বাড়তি ডেও ঢাকনা বোঝাই থাকে। জানলা দিয়ে আঁকশি চালিয়ে বার করে নিয়ে যাবার মাল সেসব নয়। তত্রাচ করুণাময়ী একবার সে ঘরে ঢোকেন, পুঙ্খানুপুঙ্খ তল্লাশ করেন। জানলাটা বন্ধ করে দিয়ে এসে বলেন, সন্দেহ হচ্ছে কোনো চোর ছ্যাঁচোর তককে তককে ফিরছে। কাল মেজ বৌমার কথায় কান দিনি, আজ প্রভাতও সে কথা হেসে ওড়ালো, কিন্তু এ আমার নিজের চোখ, অবিশ্বাস করতে পারি না। কেমন যেন হিন্দুস্তানি মতন একটা লোক। মল্লিকা কিন্তু করুণাময়ীর বকবকানিতে কান করে না। নির্দিষ্ট নিয়মে ওর হাত থেকে গঙ্গা জলের ঘটি আর ভিজে কাপড় গামছা নেয়। বলে, আপনার উনুনে আগুন দিই? দিও দিও, আগে একটু ঠান্ডা হয়ে নি। ভারী তো রান্না, আপনার একলার আবার রান্না, এক পাক ফুটিয়ে নেব। কথাটা অবশ্য তেমন সমূলক নয়। একলার জন্যে সাতখানি রাঁধেন করুণাময়ী, যদিও ছুতোটা করেন, প্রভাত আমার ভালোবাসে। টুকটুক করে রাখেনও সেসব প্রভাতের জন্য গুছিয়ে। রাত্রে প্রভাতকে খেতেই হয় সেই শুক্তো, পোস্তর বড়া, মোচা ছেঁচকি, কচুর শাকের ঘণ্ট। হ্যাঁ, এমনই সব পাঁচখানা রাঁধবেন এখন করুণাময়ী। আর মল্লিকাকে বসে থাকতে হবে তার জোগাড় দিতে। গঙ্গা স্নানে যাবার আগে মল্লিকাকে খাইয়ে আমিষ হেঁসেলের পাট চুকিয়ে যান করুণাময়ী। তিনি নিজে যখন খান তখন জল খাবারের সময় হয়ে যায় মল্লিকার। করুণাময়ীর খুব ইচ্ছে হয় আর এক দফা ভাতই খাক ছোট বউ, শাশুড়ির অনবদ্য অবদান দিয়ে। কিন্তু ভাত খেতে চায় না বউটা। একবেলাই খেতে নারাজ, তা দুবেলা। পশ্চিমে মানুষ তো,
মোটা মোটা রুটি গিলে মরেছে চিরকাল। রান্নার জায়গায় দৃষ্টিপাত করে করুণাময়ী বলে ওঠেন, মেথির শাক কটা রেখে গিয়েছিলাম, কই বেছে রাখনি ছোট বৌমা? শাক? মল্লিকা যেন ভেবে মনে আনতে চেষ্টা করে শাক বস্তুটা কি। যাত্রাকালে কি যেন একটা বলে গিয়েছিলেন করুণাময়ী, সে কি ওই শাকের কথা? কিন্তু না, বলে গিয়েছিলেন করুণাময়ী অন্য কথা। শাকটা রেখেছিলেন ছোট বৌমার বিবেচনাধীনে। যার বিষয়ে বলে গিয়েছিলেন তার দিকে নজর পড়তেই শিউরে ওঠেন, কি সর্বনাশ! সেই কাঁচা আমের ঝুড়ি ছায়ায় পড়ে আছে, রোদের দিকে টেনে দাওনি ছোট বৌমা? ছি ছি, মন তোমাদের কোন দিকে থাকে বাছা? অত করে বলে গেলাম। নিজেই হিঁচড়ে টেনে আনেন তিনি ঝুড়িটা। মল্লিকার মনে পড়ে এই কথাটাই বলে গিয়েছিলেন করুণাময়ী। কিন্তু মল্লিকার চিন্তা জগতে কাঁচা আমের ঝুড়ির ঠাঁই কোথায়? করুণাময়ী সেই কথাই বলেন, তোমার তো সবই ভালো ছোট বৌমা, এই ভুলটাই একটা রোগ। মাথাটা পরিষ্কার রাখার চেষ্টা করো দিকি। মল্লিকা উঠোনে এসে পড়ার ভর দুপুরের প্রখর রৌদ্রের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, করব। করুণাময়ী বলেন, হ্যাঁ তাই বলছি। সন্ধেবেলায় সিনেমা না থিয়েটার কোথায় যেন যাবে শুনলাম। তা আমি তো তখন পাটবাড়িতে যাব। দোর জানালা সব ভালো করে বন্ধ করে সদরে তালা লাগিয়ে চাবিটা ও বাড়ি রেখে যেও। আমি যদি আগে আসি। ভালো করে মনে রেখো, কি জানি তখন কোন মতলবে ঘুরছিল লোকটা। এই যে তোমরা সন্ধ্যাবেলায় বাড়ি থাকবে না, জেনেছে হয়তো কোন ফাঁকে। তালায় চাবিটা লাগিয়ে তালার টেনে দেখে তবে বেরিও। সাবধানের ত্রুটি করেন না করুণাময়ী। তার জানার জগতে যেসব সাবধানতা আছে তার পদ্ধতি শিক্ষা দেন তার অবোধ ছোট বউকে। কিন্তু দরজা কি শুধু ঘরেই থাকে, আর সে দরজার চাবি লাগাতে পারলেই সমস্ত নিরাপদ? প্রভাত আসছিল ভারী খুশি খুশি মনে। আজ একটা সুখবর পাওয়া গেছে অফিসে, বেশ কিছু মাইনে বেড়েছে। ভাবতে ভাবতে আসছিল বাড়ি গিয়ে মল্লিকাকে বলবে, রাতে আজ খুব ভালো করে সাজতে হবে মল্লিকা। সেই তোমার ফুলসজ্জার শাড়িটা পরবে, খোঁপায় জড়াবে রজনীগন্ধার মালা, কপালে চন্দনের লেখা। তোমায় দেখব বসে বসে। কিন্তু বাড়ি এসে সে কথা বলবার আর ফুরসতই পেলে না বেচারা প্রভাত গোস্বামী। ওই শৌখিন কবিত্বটুকু ফলাবার আগেই চোখ ঝলসে গেল তার। অপরূপ সাজসজ্জায় ঝলমলিয়ে সামনে এসে দাঁড়ালো মল্লিকা। পরনে পাতলা জরিদার শাড়ি, রজনীগন্ধার মালা জড়ানো শিথিল কবরী নয়, সাপিনীর মতো কালো চকচকে জড়ি জড়ানো লম্বা বেনি, ঠোঁটে গাঢ় রক্তিমা, নখে রঙের পালিশ, গালেও বুঝি একটু কৃত্রিম রঙের ছোঁয়াচ, সুরমা টানা চোখে কেমন একটু বিল্লুল কটাক্ষ হেনে বলে, কেমন দেখাচ্ছে? খুব কি ভালো লাগে প্রভাতের? লাগে না, তবু। প্রভাত হাসে আর বলে, বড্ড বেশি রূপসী, একটু যেন ভয় ভয় করছে। ভয়? তাই তো, পথে নিয়ে বেরোতে সাহস হচ্ছে না। কিন্তু প্রভাতের সেই তুচ্ছ কৌতুকের কথাটুকু কি কোনো ক্রূর ভাগ্যদেবতাকে নিষ্ঠুর কৌতুকের প্রেরণা দিল? তাই ভয় এলো ভয়ঙ্কর মূর্তিতে, লুটে নিয়ে গেল প্রভাতের জীবনের রং, ঈশ্বরের বিশ্বাস, পৃথিবীর প্রতি ভালোবাসা। সিনেমা হল থেকে প্রভাতের বাড়ি ফিরতে এই পথটা একটু গা ছমছমে বটে। এরই আশেপাশে নাকি হাওড়ার বিখ্যাত গুন্ডাপাড়া। কিন্তু সন্ধ্যার শোতে সিনেমা দেখে তো আগেও ফিরেছে প্রভাত আর প্রভাতদের পাড়ার লোকেরা। দুদিন আগেও লাস্ট শোয়ে ছবি দেখে এসেছে প্রভাতের মেজদা মেজ বৌদি। তবু পাড়ার লোক আর জ্ঞাতিগোষ্ঠী ধিক্কার আর ব্যঙ্গের স্রোত বহালো। হবেই তো, সুন্দরী রূপসী বউকে সঙ্গে করে রাত 9টায় গুন্ডাপাড়া দিয়ে। ছি ছি, এত কায়দাও হয়েছে একালের ছেলেদের। হলো তো, বউকে চিলে ছোঁ মেরে নিয়ে চলে গেল, ভ্যাকা হয়ে দেখলি তো দাঁড়িয়ে। হ্যাঁ,
তবু রক্ষে যে তোকে খুন করে রাস্তায় শুইয়ে রেখে যায়নি। আবার এ কথাও বলল, পাড়া কি এত নিশুতি হয়ে গিয়েছিল সত্যি যে অত বড় কাণ্ডটা কারুর চোখে পড়ল না? অতখানি চেঁচামেচি কারুর কানে গেল না? ভয়ানক একটা চেঁচামেচি ধস্তাধস্তি তো হয়েছে নিশ্চয়ই। চেঁচামেচি ধস্তাধস্তি? হ্যাঁ, পুলিশকে তাই বলতে হয়েছে বৈকি। বলতে হয়েছে একসঙ্গে 4-5 জন গুন্ডা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু প্রভাত তো জানে একটাই মাত্র লোক, যে লোকটা একখানা ছোট গাড়ি নিয়ে পথের একধারে চুপ করে বসেছিল চালকের আসনে, গাড়ির দরজা খুলে। স্পষ্ট সাদা চোখে দেখেছে প্রভাত সেই খোলা দরজা দিয়ে ঝপ করে ঢুকে পড়েছে ঝলমলে ঝকঝকে চোখে সুরমা টানা মল্লিকা। আর প্রভাত তো তখন রাস্তার ওপারে পানের দোকানের সামনে দাঁড়িয়ে রঙিন মশলা দিয়ে মিঠে পান সাজাচ্ছিল। হঠাৎ যে মল্লিকার রঙিন মশলা দেওয়া মিঠে পান খাবার ইচ্ছে হয়েছিল, তাই তো প্রভাতকে ঠেলে পাঠিয়েছিল রাস্তার ওপারের পানের দোকানে। বলেছিল, আমি দাঁড়াচ্ছি, দেরি করবে না। দেরি কি করেছিল প্রভাত? বড্ড বেশি দেরি, তাই ধৈর্য হারিয়েছিল মল্লিকা? গাড়ির নম্বর? না, সে আর দেখবার অবকাশ হয়নি প্রভাতের। রাস্তা পার হবার আগেই হুশ করে ছুটে বেরিয়ে গিয়েছিল গাড়িটা, দরজা বন্ধ করার রূঢ় একটা শব্দ তুলে, যে শব্দটা অবিরত ধ্বনিত হচ্ছে প্রভাতের কানে। গাড়ির পিছনে বৃথা ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছিল, কিন্তু চালকের মুখটা দেখা হয়ে গিয়েছিল তার পাশের দোকানের আলোতে। চিনতে পেরেছিল বৈকি। ওর সঙ্গে কতগুলো দিন একই জিপের মধ্যে গায়ে গায়ে বসে কত মাইল রাস্তা পাড়ি দিয়েছে প্রভাত। বউ হারিয়ে চুপ করে বসে থাকা যায় না, পুলিশ কেস করতে হচ্ছে। হাওড়া অঞ্চলের অনেক গুন্ডাকেই দেখতে যেতে হচ্ছে প্রভাতকে শনাক্ত করতে, কিন্তু কই সেই 4-5টা লোককে তো না, তাদের বার করতে পারছে না পুলিশ। হাওড়া অঞ্চলে দুর্বৃত্তের অত্যাচারের একটা খবরের কাগজেও ঠাঁই পেয়েছে কোনো একটা তারিখে। তা ও আর আজকাল কেউ তাকিয়ে দেখে না, দেখেও নি, কেউ লক্ষ্য করেনি। কে কত লক্ষ্য করে? নইলে প্রভাতের বাড়ির পিছনের বাগানের মধ্যেকার ওই শর্টকাটটা ধরে তো পাড়ার কত লোকই বাস রাস্তায় যাওয়া আসা করে, কেউ তো তাকিয়ে দেখেনি। ঘাসের জঙ্গলের মধ্যে ছেঁড়া চুলের নুড়ো, এঁটো শালপাতার ঠোঙা আর বাজে কাগজের কুচোর গাদায় 4 ইঞ্চি লম্বা চওড়া ওই কাগজের টুকরোটুকু পড়ে আছে কত বড় ভয়ঙ্কর একটা সাক্ষ্য প্রমাণ নিয়ে। তা তারা দেখলেই কি ধরতে পারত কতখানি ভয়ঙ্করতা লুকিয়ে আছে ওই কাগজটুকুর মধ্যে? পারত না। কি করে পারবে? চিঠি নয়, দলিল নয়, শুধু 2টি বাক্য, নির্ভুল বানানে পরিষ্কার ছাঁদে লেখা, বাংলা নয়, ইংরেজি অক্ষরে। তা হোক, চিনতে ভুল হয় না প্রভাতের। এই এতগুলো দিনের মধ্যে মল্লিকার হাতের লেখা তো কতই দেখতে হয়েছে প্রভাতকে। বাংলা, ইংরেজি সবই। হাওড়া টকি, ইভিনিং শো, এই ছোট্ট 2টি কথাই তাই যথেষ্ট। এতক্ষণ শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা জীবনস্বাদ উপন্যাসটির শেষ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।